রীতিমতো কালকে রাত্রের থেকে নন স্টপ বৃষ্টি পড়ে যাইতেছে, আর এই যে বৃষ্টিটা মাথায় নিয়ে ও ডিউটির লেগে বাড়িয়ে গেছে। যেদিন সকালবেলা ও ডিউটি থাকে বা আমি ও ডিউটি যাওয়ার সময় এইসব জিনিসের দিকে নজর দিই না, ওই দিন কিছু না কিছু একটা ভুল হইবই। যেমন এই যে দেখো, আজকে ডিউটি যাবার সময় ঘর থেকে বার হয়ে মনে হয়েছে যে ও তো পার্সটা নিলই না, তারপরে কি আর এই যে পার্সটা দিলাম, তো ও ডিউটির লেগে বার হয়ে গেছে গা। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। কালকে রাতটা থেকে না কন্টিনিউ বৃষ্টি পড়তেছে, কন্টিনিউ বৃষ্টি পড়তেছে। আর এত ভালো লাগতেছে, আর একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। মানে অনেক দিন পরে আজকে যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা পাইছি। ঠাকুরের রাত্র দিনে খালি কইতেছিলাম, ঠাকুর একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক। এই গরম আর নিতে পারতেছিলাম না, যে ওই অস্বস্তি করতেছিল, বিরক্ত লাগতেছিল এই গরমটা। মনে হইতেছে এখনই যদি বৃষ্টি হয় তো একদম এক লাগাতার যদি এক মাসও বৃষ্টি থাকতো তাইলেও মনে হয় ভালো লাগতো। তো যাক, কালকে সন্ধ্যার দিকেও তোমাদের দেখাইছি, কালকে সন্ধ্যার থেকে তো বৃষ্টি পড়তেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়েই যেতেছে। তো বেশ ভালো লাগতেছে এই ওয়েদারটা, আর এই ওয়েদারে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগবো। ও তোমরা জানো সকালে এই টাইমটা ওর জন্য তোলা থাকে, তো ও ডিউটি গেলে তারপর আমি আমার কাজগুলি শুরু করি। ভাবতেছো অন্যদিন তো তুমি সকালবেলা ক্যামেরার সামনে আয়ো না, বা কোনো দিনই ক্যামেরার সামনে এসে গুড মর্নিং করুন। আজকে কি হয়েছে সত্যি গো, আজকে মনটা এত ভালো লাগতেছে এই বৃষ্টিটা দেখতে, সে একদম ঠান্ডা ঠান্ডা। অন্যদিন এই গরমে না মাথায় গরম হয়ে থাকে, কি করবো না করবো বুঝতেই পারি না। তোমার তো আর আওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে আইলে বেশ ভালোই লাগে। আমাদের তো এখন কিছু আসে না, আসলাম ফ্রেশ ফুল লাগছে গেছে। সকালবেলা গড়ে দরজা জানালা খুইলা দেখি এত সুন্দর ঝমঝমায় বৃষ্টি পড়তেছে। ওই যে একটা ঝোড়ো বৃষ্টি, এই বৃষ্টিটা না, কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, যেটা নিম্নচাপ কয়। এইটাও কিন্তু বেশ ভালো লাগে। চারপাশটা না একদম শীতল আর স্নিগ্ধ লাগতেছিল, একটা মেঘলা মেঘলা আকাশ, খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, ও ডিউটিতে গেছে গা। এবার আস্তে ধীরে আমি ঘরের কাজগুলি শুরু করব। সকালে বাসি ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর ঘরের পর্দাটা তুলে দিছি, যেটা আমার সকালের কাজগুলি থাকে এইগুলি কিন্তু সাইরা নিছি। এইবার ঘরের কাজে হাত দিব। এইদিকে ঘরের কাছে হাত দিবার আগে কী করলাম দেখলেই তো, মাথায় একটু তেল দিয়ে দিছি। চুলগুলি না ভীষণ লম্বা হয়ে গেছে, আর এই গরমে এই চুলগুলি ভীষণ যন্ত্রণা করে, জানো তো। ভাবতেছি এবার বাড়িতে গেলে চুলগুলি একদম ছোটো করে কাটতে হয়ে পড়বো, কারণ এই গরমে না চুলগুলি আমি একদমই সামলাতে পারি না, আর তেলও দিতে পারি না। আর তেল তো মা আগে দিয়ে দিত খুব সুন্দর করে, জানো তো, মাথায় ভালো করে তেল দিয়ে চাম্পি করে দিত। এখন কে আর কি করে, আমার কাছে একটু সময় হয় না যে নিজের যত্ন নিব, আর চুলের যত্ন তো থাকি। তো এই যে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এখানে মাথায় একদম ঝুপঝুপা করে তেল দিয়ে দিছি। এই গরমের মধ্যে তেল দিলে এমনি তো আমার মাথা প্রচণ্ড ঘামে, তার উপরে তেল দিলে গরমটা আরও বেশি লাগে। তো যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই কারণে মাথায় একদম ঝুপঝুপা করে তেলটা দিয়ে দিছি। তো যাই হোক, এইদিকে দেখো তেলটা দিয়ে আসলে এবার ঘরের কাজগুলি টুকটুক করে কইরা নিতেছি। তুমি আগে সামনের ঘরের বিছনাটা ভালো করে গুছাইয়া সেরা, সাইড টেবিলটা একটু জায়গা সেরে আবার সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিছি। আর কালকে যে পার্সেলটা আইছিল, এই পার্সেলটা ওই যে শোকেজের নিচে রেখে দিলাম। এখানে আছে হাজব্যান্ডের আর আমার জুতা, দুজনে এইবার শু জুতা অর্ডার করছি। তো বেশ ভালোই আইছিল শু জুতাটা, কিন্তু কী করতো এক সাইজ বড়ো হয়ে গেছে শু জুতাটা। এই কারণে ভাবতেছি এটা আবার এক্সচেঞ্জ কইরা দিব, রিটার্ন করতাম না, এক্সচেঞ্জ কইরা ওই আমার পায়ের নাম্বার যেটা আছে এই নাম্বারে অর্ডার করবো। আমার না 4 নাম্বার লাগে, আর যখন অর্ডার করছিলাম তখন 4 নাম্বারই অর্ডার করছি, কিন্তু আইসে এই যে 5 নাম্বার। তো কী করুন বুঝতে পারছিলাম, লাগেও না, পায়ে একটু বড় বড় হয়। কিন্তু জুতাটা যদি পায়ে একদম ঠিকঠাক মতো না লাগে তাইলে দেখবা হাইটটা সেটাও শান্তি পাওয়া যায় না। এক্সচেঞ্জ করার লাগে রিকোয়েস্ট করছে, তো তারা তো কইছে এই 2-1 দিনের মধ্যে এক্সচেঞ্জ করে দিব। এখন দেখা যাক কবে কি হয়। তো এদিকে আমি ঘর দোয়ারটা গুছাইয়া জানালাটা খুইলা দিয়েছি। জানালাটা দিয়ে নাকি একটা ঠান্ডা শীতল বাতাস আইতেছে, যে এটা গায়ে মুখে লাগলে বেশ ভালো লাগতেছিল। আর আজকে কাজ করতেও না বেশ এনার্জি পাইতেছি। গত কয়েকটা দিন ধরে শরীরটাও বেশি একটা ভালো না, আর কাজ করার লেগে না একদম এনার্জি পাইতেছিলাম না। আর তার উপরে এই মারাত্মক গরমটা,
তো এই ঠান্ডা বাতাসটা পাইয়া বেশ কাজে কিন্তু এনার্জি পাইয়া নিছি। তো চলো এবার টুকটুক করে এই যে ঘর দুয়ারটা ঝাড়ু দেয়। সকালবেলা তো হালকা পাতলা ঘরটা ঝাড়ু দিতেই লাগে, যেহেতু ও ডিউটি যায়। তো এই যে ঘর দুয়ারটা গুছে একদম ভালো কইরা খাটের নিচ শোকেজের নিচ সমস্তটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দেয়। কারণ এই যে সকালবেলা ঝাড়ু দেয় আবার কিন্তু একদম সন্ধ্যার সময়, এর মতো তার একদমই সময় করতে পারি না। তোমরা অনেকেই আছো যারা আমার প্রতিদিন ব্লগে কমেন্ট করতেছ, দিদি ভাই তোমার শরীরটা এখন কেমন আছে, তুমি একটু নিজের যত্ন নিয়ে একটু বেশি করে জল খাইও, প্রচুর গরম পড়ছে। হ্যাঁ গো, আমি এখন বেশ ভালো আছি, এতটা ভালো কইতাম না কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। কাজগুলি কিন্তু সুন্দর করে করতে পারতেছি। কারণ কী কও তো, বিছনাত পড়ে থাকলে না নিজের বেশি রুগীলা মনে হয়, তার থেকে ভালো কাজ করলে দেখবা বেশ এনার্জিও আয়ে আর মন মেজাজটাও ভালো থাকে। এইদিকে আমি ঘরদোয়ারটা ঝাড়ু দিয়ে নিছি, তারপরে এই যে কালকের যে বাসি এঁটোকাটা আছিল এইটা এইদিকে ফালাই দিছি। আর দেখো বৃষ্টির কারণে এই জায়গাটার অবস্থাটা কী হয়ে রয়েছে। এইদিকে তো বেশি একটা যাওয়া আসা হয় না, ওই যে কুয়ার পাড়ে একটু কাজ করা হয়, এই কারণে দেখো ওই পাশটা দিয়ে কেমন একটা সুপারি গাছের খোল তারপরে গাছ জঙ্গল হয়ে রয়েছে। তো ওই দিকটা আমি আর পরিষ্কার করতে আসি না, এক তো শরীর ভালো না আর ও না করতেছে, কারণ আমাদের এইখানে না ভীষণ সাপের উৎপাত আছে। তো ওই দিকটায় গেলে দু একদিন আগে একটা সাপ দেখা গেছিল ওই পাশটা দিয়ে আর কি। কারণ ও না করতেছিল যে ওই দিকে আর যাইতে লাগতো না, থাক এমনি বৃষ্টি যাক, তারপরে বাড়ির মালিকরা কয়েছে ওই দিকটা পরিষ্কার করাই দিব। অ্যাকচুয়ালি কী কহতো, এগুলো পরিষ্কার করা তো আমার দায়িত্ব না, তারপরেও কিন্তু আমি ওই পাশটা বেশ ভালো করে পরিষ্কার করে রাখি। কিন্তু এই যে বাড়ির মালিক আছে তাই না তো বেশি একটা এদিকে আয়ে না, এখানে এইসব পরিষ্কার করা নিয়ে তাই না এত মাথা ব্যথা থাকেও না। কারণ সবসময় যে ওই যে আমি পরিষ্কার করে রাখি, কিন্তু কী কহতো এই জায়গাটা তো আমার ঘরের পিছনে, যদি কিছু হয় তাহলে আমার ঘরেই আইব সাপ টাপ যদি হয়। আর এমনিতেও তো যে বাথরুম আছে বা রান্নাঘরে চেলা বিছা আরও না জানি কত ধরনের পোকামাকড় যে ঢুকে, সকালবেলা ওইলি দেখা যায়। বিশেষ করে এই যে বৃষ্টিটা আইলে কিন্তু এগুলি বেশি গড়ে ঢুকে। তো যাই হোক, এইদিকে কালকের যে বাসন কইটা আসছিলো বাসন কইটা ধোয়া মাজা কইরা নিছি। আর ওই যে কালকে সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো তো সিলিন্ডারটা বার করে রেখেছি, টোটোর দাদা আইব সিলিন্ডারটা লইয়া যাইব। আর আমি তো কালকে ইন্ডাকশনটা নামাই রাখছিলাম, ইন্ডাকশনেই রান্না করবো। ইন্ডাকশন না হইলে জানো তো বেশ অসুবিধা লাগে, কেড়ে কৌ তো ওই যে একটা দুইটা করে রান্না করতে লাগে, একটা হইলে তারপর আরেকটা করতে লাগে। কিন্তু গ্যাসটা হইলে অনেকটা সুবিধা হয়েছে, একসঙ্গে 2-3 পদ রান্না করা যায়। তো কী করতো, এখন যদি সিলিন্ডারটা না তাইলে আমি কি করবো, তো এখানে ইন্ডাকশনেই রান্নাটা করতে লাগবো। তো যাই হোক, রান্নাটা তো বুয়ামো, তার আগে এই যে স্নানটা সাইরা লাগছে। ট্যাঙ্কির জলটা না এত ঠান্ডা হয়ে রয়েছিল, তার উপর তো এই যে জামা কাপড় শুকাইতেছে না, প্রচুর জামা কাপড় জমা রয়েছে যেগুলো ধোয়া কাচা করতে পারতেছি না এই বৃষ্টির কারণে। দিকে কালকের যে নাইটিগুলি আসছিল এগুলি ধোয়া কাচা করে বারিন্দার মধ্যে মেইলা দিছি। দেখতেই তো বারিন্দার মধ্যে বেশি একটা জায়গা নাই, তো এখানে 2-1টা জামা কাপড় মেইলা দিয়ে আসি। এবার চলো এই যে ঠাকুর পূজা দিছি। আর আজকে দেখো একটা শাড়ি পরছি, এই গরমে তো শাড়িটা পরাই হয় না, তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অনেক দিন পরে একটা শাড়ি পরলাম। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করছি, ওই যে সকালবেলা তেল দিয়েছিলাম তো একটু ভালো করে শ্যাম্পু করে নিছি। আর আজকে দিনটা আসছিল কিন্তু রবিবার। তো যাই হোক, এবার চলো এই যে তেল সিঁদুর দেই, তারপর ঠাকুর পূজাটা দিমু। 2-1 দিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম, যেখানে তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে বন্ধুরা আমি কি ক্যামেরার সামনে আয়েসের ব্লগ করবো কি না, ওই যে অরিজিনাল যে বয়েজ আছে ওইটা দিয়ে ব্লগ করবো কি না। তো তোমরা অনেকেই আছো যারা কইছে দিদি ভাই ক্যামেরার সামনে আয়া কথা কইলে বেশ ভালোই হইব। তো এইটা নিয়ে তোমরা বেশি একটা কিছু জানাইছো না, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে এভাবে আমি ব্লগ করবো কি না। এইদিকে আয়ে পড়ছি আমি ছাদে, এই যে ফুল নিতাম, তো বেশি একটা ফুল আজকে একদমই ফুটছে না। এই যে একটা নয়নতারা ফুল পাইছি, যেটা দিয়ে এই যে ঠাকুর পূজাটা দিয়ে লাইছি। একটু যদি লাল জবা বা এই যে গোলাপি জবাটা হইতো তাইলে বেশ ভালো হইতো, আসনটা বেশ বাসতো। কিন্তু ওই যে কাকিমা বড় বড় যে ফুলগুলি হয় যেমন লাল জবা গোলাপি জবা এগুলি কাকিমা রাখা দেয়, আর আমার লাগে এই যে নয়নতারা ফুলগুলি রাখে। তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, যেহেতু কাকিমার গাছ, তো কাকিমা যেইভাবে রাখে আমি কিন্তু সেইভাবে সন্তুষ্ট। খুব ইচ্ছে করে জানো তো, আমার যদি একটা নিজের বাড়ি হইতো তাহলে অনেক ধরনের ফুল গাছ লাগাইতাম, আসনটা ভর্তি করে ফুল দিয়ে ঠাকুরের সেবা দিতাম। তো কী করে, নিজের যেহেতু নাই এই কারণে যেটা আছে এটা দিয়েই সন্তুষ্ট থাকি। কী করতো, সন্তুষ্ট থাকাটাই সবচেয়ে বড়। কবে আমার হইব না হইব এই চিন্তা করে যদি বর্তমানটা নষ্ট করে লাই তাইলে তো হইতো না।
ভবিষ্যতে আমার লেগে কি রাখা আছে না রাখা আছে এটা কিন্তু আমি জানি না। তো বর্তমানটা কিন্তু উপভোগ করে চলার চেষ্টা করি, আর বর্তমানে যে বাঁচতে পারে তার জীবনে কিন্তু অনেক সুন্দর। তাই আছে না, যখন যেইটা হইবার তখন ঠিক সেইটাই হইব। সময়ের আগে আর ভাগ্যের থেকে বেশি কেউ কোনোদিন কিছু পায় না। তো ওই সময়েরও অপেক্ষা করতেছি। দিকে আমি ঠাকুর সেবা দিয়ে আয় পড়ছি রান্না করে, আয়েসের ভাতটা বয়ে এসে এই যে সবজিটা কইরা নিছি, তারপর শাকটা হয়ে যাওয়ার পরে এই যে এবার তরকারিটা বয়াই দিছি। আর আজকে করতেছি সমস্ত ধরনের সবজি দিয়ে, সেটা সয়াবিন দিয়ে একটু কম তেল মশলা দিয়ে নিরামিষ তরকারি। আমার বর ভীষণ পছন্দ করে এইটা, তো এই কারণে ওর পছন্দ অনুযায়ী আজকে রান্নাবান্নাটা করতেছি। প্রতিদিনই কিন্তু ওর পছন্দ অনুযায়ী রান্নাবান্না করি। এদিকে আমার রান্না বান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে গা। তারপরে এই যে আয় পড়ছে টুটুর দাদা সিলিন্ডারটা নিত। তো চলো এবার দাদার সিলিন্ডারটা আর টাকার বইটা দিয়া দেয়। দাদা সিলিন্ডারটা আইনা দিয়া গেলে তারপর লাগামু। আচ্ছা, তাহলে এই নাম্বারে ফোন করে বুকিং করতে হয়। বুকিং করতে হয় এটা আমি জানি, কিন্তু কি বলুন তো, ওই যে একটা নাম্বার বলতে হয় ফোন করে, কি নাম্বার বলতে ওইটা আমি জানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতটুক দূরে এইখান থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিয়ের আগে কোনোদিনই এই সমস্ত কাজকর্ম করছি না, কিন্তু বিয়ের পরে হঠাৎ করেই যেমন গাড়ির উপর না এত এত দায়িত্ব পড়ে গেছে গা। কথাই আছে না যে দায়িত্ব বলে হয়ে গেছে। সিলিন্ডার কখন থেকে বই রয়েছি, কখন আইব সিলিন্ডার নিব। আর একটা পার্সেলের দাদার আওয়ার কথা আছে, সে দাদাও কই জানি আছে, ফোনও করে না, কিচ্ছু না, বইয়ে রয়েছি। দুইটা পার্সেল হবে, একটা আমার একটা হাজব্যান্ডের। মানে ওই যে কইলাম দুর্গাপূজার কি কেনাকাটা করছি, অ্যাকচুয়ালি দুর্গাপূজা না, দুর্গাপূজা আর ওই যে ঘুরতে যাবো দুইটা মিললে একসঙ্গেই কেনাকাটাটা করছি। তো কখন আইবো বুঝতে পারতেছি না, বইয়ে রয়েছি। রান্না করে থাকতে আর বেশি একটা শব্দ শোনা যায় না। ওই এই যে কারেন্টের চুলা, এইটার শব্দটা এমন জানো তো যে বাইরে কি হইতেছে না হইতেছে আমি কইতেই পারি না রান্না করে থাকলে। তো জানি না কখন আইবো না কি। ফোন করলে তো ব্যাক করে ফোন করে দেখতাম যে কই আছে না আছে, নাম্বারও তো নাই। তো বইয়ে রয়েছে কখন থেকে। টোটো দাদাও কয়ে গেছে ওই আধা ঘন্টার মধ্যেই আই পড়বো সিলিন্ডার নিয়ে আসিরা। তো আমার রান্না অলমোস্ট হয়েছে, ভাত ডাল আর তার সাথে হয়েছে গিয়ে সেটা শাক, আর এখানে আলু ভাজা আর টমেটো আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটু তরকারি। এটা ছিল হাজব্যান্ডের রিকোয়েস্ট, কালকে রাত্রে ভীষণ কইতেছিল একটু রান্না করো না। আর রাত্রেবেলা আমার একদম ভালো লাগতেছিল না, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতেছিল, আর রান্না করে আইতে একদম ইচ্ছে করতেছিল না। রান্না করে তো বুঝতেই পারো রাত্রেবেলা এই যে রান্না করে দরজা জানলা সব কিছু লাগে না থাকে, তো এই ঘরটা একদমই ঠান্ডা হয় না। তো সামনের ঘরটা একদম ঠান্ডা হয়ে রয়েছে, দরজা জানালাগুলো খুলে রাখছিলাম, একদম শীতল হয়ে রয়েছিল। তো এই কারণে আর একদমই যে ওই বিছনা থেকে ওইটা আয়া রান্না করতে ভালো লাগতেছিল না। তো কালকে রাত্রে যখন করছি না, তো ভাবলাম এখনো করি, এত শখ কইরা কইতে আছে। তো যাই হোক চলো এবার রান্না বান্নাটা শেষ করি। তরকারিটা হয়ে গেছে, এবার আলু ভাজাটা বোয়ামো। আর আমারও ভীষণ ক্ষুধা লেগে গেছে, ভাবতেছি আলু ভাজাটা বয়ে এসে একটু ভাত খেলে আবার ডাল আর এই যে নিরামিষ তরকারিটা দিয়ে আসি। ঠিক আমার রান্না বান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, আলু ভাজাটা করলেই হয়ে যাবে। আর ভীষণ ক্ষুধাও লেগে গেছে, ভাবতেছি তরকারিটা হইলে তারপর একটু ভাত খামো আলু ভাজাটা বোয়াইয়া। তো এই যে তরকারিটা নামানোর আগে একটু ধনিয়া পাতা দিছি, আর এত ভালো গন্ধ বাড়িতেছিল ক্ষুধাটা যেমন আরও বেশি বাইরে গেছে গা। তো এইদিকে এই যে তরকারিটা নামায় রেখে দিয়েছি, এবার আলু ভাজাটা বোয়াই দিমু। পার্সেলে দেখা যাচ্ছে কখন আইব বইয়ের এসে সে সকাল থেকে দেখবা কোনো কিছু আওয়ার থাকলে না বেশ একটা এক্সাইটেড লাগে। আইবো আইবো জিনিসটাই বেশ ভালো লাগে। এই যেমন দুর্গাপূজা, আইবো আইবো ভাবটাই কিন্তু অনেক ভালো লাগে, আয়া পড়লে যে কখন জায়গা। তো যাই হোক এই যে পার্সেলে দাদা আই হোক, তারপরে কি আইসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানাইও তো যে দুর্গাপূজার যে শপিংগুলি আছে এগুলি কি আমি ডেলি ব্লগের মধ্যে দিয়ে দিব নাকি আলাদাভাবে ভিডিও করে তারপরে তোমাদের সাথে শেয়ার করতাম, আমি ঠিক বুঝতে পারতেছি না। তো তোমরা একটু কমেন্ট করে জানালে বেশ সুবিধা হইব। তো এইদিকে এই যে আমি রান্নাবান্নাটা তো সাইরা নিয়েছি, আর যে বোতলগুলি বা মগগুলি খালি হয়েছিল এগুলি কিন্তু জায়গা মধ্যে রাইখা দিয়েছি। আর মশলার দানিগুলি একদম দইয়া মুচ্ছে সুন্দর করে রেকটার মধ্যে রাইখা দিয়েছি। তো এইদিকে আমি সমস্ত কাজকর্ম সাইরা এই যে একটু খাওয়া দাওয়া কইরা নিয়েছিলাম। আর নিরামিষ তরকারি এত ভালো হয়েছিল সত্যি গো, আমি রান্না করছি দীক্ষা না, অনেক ভালো হয়েছিল, কাঁচামরিচ দিয়ে রান্না করছি, অনেক টেস্টি হয়েছিল। তো এইদিকে আমি খাওয়া দাওয়া সাইডে বাসন কইটা ধুয়ে নিছি, তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার কইরা নিলাম। সত্যি কথা কইতে কি জানো তো, এই যে সকালবেলা গোটা করে টিফিন করবো এইটা করা হয় না, কারণ একার জন্য তো ভালো লাগে না। ও ডিউটিতে গেলে সারাদিন আমি একা একা থাকি।
কোনটা কি আছে। একটা আমার আর একটা হাজবেন্ডের। তো আগে দেখি চলো কোনটা কি আছে। এটা পরে, এটা আমার না, এটা ওর। একটা শার্ট, চলো শার্টটা খুলি। শার্টটা যখন অর্ডার করছিলাম আমার দেখেছিল খুবই সুন্দর, জানো তো শার্টটা। চলো একবার খুললে সেটা দেখি। এই যে অনেকদিন ধরে এটা দীক্ষা রাখছে, মূল হইতাছি করে শার্ট লো হইতাছিল না। যাক ফাইনালি পূজা উপলক্ষে ওর শার্টটা এ পড়ছে। আর কালকে কিন্তু ওর জুতাও আইছে, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না। আমি আর ও দুজন একসঙ্গে অর্ডার করছিলাম, কিন্তু আমারটা আগে এ পড়ছে, ওরটা পরে আইছে। আমার কাছে খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আমার এটা এসে একটা ব্লাউজ কাম টপ আর কি, ক্রপ টপ, যেটা ব্লাউজের মতো পরা যায় আবার ক্রপ টপের মতো পরা যায়। জিন্সের লোকে বা শর্টসের লোকে খুব সুন্দর, ভালো লাগে এই জিনিসটা। ব্লাউজ আর টপ নিতে গেলে আলাদা আলাদা পরীক্ষা করতে হবে। তো এই কারণে আমি কি করছি, একটা ক্রপ টপ নিচ্ছি যেটা আমি ব্লাউজের মতো করেও পরতে পারবো, আবার ক্রপ টপও পরতে পারবো। পয়সা উসুল যেটা হয়ে আর কি, একটা দিয়ে দুইটার কাজ হয়ে যাবে। চলো একবার ফিল্ডের সাথে তোমাদের দেখে। এইটা হচ্ছে ফ্রন্ট, আর পিছনের দিকটা এইরকম। পিছনের দিকটা আমার সব থেকে ভালো লাগছে পিছনের দিকটা। এই যে এইখানে একটা বাঁধনি দিয়েছে পিছনে, হাতাটাও কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে রাবার লাগানো আছে, অনেক সুন্দর। আমার সবথেকে বেশি ভালো লাগছে কি জানো তো, এইটার ব্যাক সাইডটা। এই কারণে আমি অর্ডার করছি। আর অনেকটা ইচ্ছা ছিল এরকম একটা ক্রপ টপ নেবো। আগে তো অনেক পরতাম, এখন আর এত পরা হয় না। তারপরে মাঝে মাঝে যখন ঘুরতে টুরতে যাই তখন কিন্তু পরি। না যে একদমই জিন্স টপ পরি না, পরি। আমার তো বেশ ভালো লাগে। আমার শাড়ি চুড়িদার কুর্তির থেকে আমার জিন্স টপের মনে হয় বেস্ট কমফোর্টেবল, কারণ অত ঝামেলা থাকে না। এই যে এটা ডিজাইন আছে, বেশ ভালো সুন্দরই লাগবে মনে হইতেছে শাড়ির লোক। আর আমি কোনো সময় না ফুল হাতা ব্লাউজ পরছি না, বা ফুল হাতা কোনো দিনে আমি কোনো ক্রপ টপ পরছি না। তো এটা প্রথম আসিল। কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এই যে আমারটাও আর বরেরটাও। আরো কয়েকটা এবার বাকি আছে। আমার একটা লং ড্রেস এবং দুটো শাড়ি, এবার অন্য কারোর ড্রেস পোশাক দেওয়া হয়েছে না। শুধু আমার বাড়ি, আমার বাবার বাড়ির আমার ভাইয়ের মেয়ে পাপারে ড্রেস দিছি, আর আমার যে ননাস আছে ননাসের মেয়ের ড্রেস দিছি। ওই ননাসের মেয়ের তো কয়েকদিন আগে বার্থডে গেছিলো, তখন ওই সময় তারে বার্থডে উপলক্ষে একটা পরীর যে ড্রেসগুলি আছে এইগুলি দেওয়া হয়েছে, একটা ছোট্ট টেবিল দেওয়া হয়েছে, আর দুর্গাপূজা উপলক্ষে একটা ড্রেস দেওয়া হয়েছে। আর বড়রা এবার কোনো কিছুই দিছি না। গতবার মা, শাশুড়ি মা, বাবু, শ্বশুরমশাই সবাইরই দেওয়া হয়েছে। এইবার আর কারোরই দেওয়া হয়েছে না, শুধু বাবুরে দেওয়া হয়েছে। মানে আমার শ্বশুরমশাইরে দেওয়া হয়েছে দুইটা শার্ট আর জুতা। এটা পূজা উপলক্ষে না, এটা ওই যে ঘুরতে যাবো এই কারণে ছেলে আবদার করে সেটা বাবার এই জিনিসটা দিছে। জানো তো মারেও কইতাছিলাম ড্রেস পোশাক নেওয়ার লেগে, মা তো একদম মুখের উপরে না, যে আমার কিচ্ছু লাগতো না। আমি ওই মানে আমাদের এখানে আইবো, তারপর যদি মার কিছু ভালো লাগে কেনাকাটা করবো। কোনো কিছু অর্ডার করে দিতে লাগতো না, পাঠাইতে লাগতো না, কিনা রাখন লাগতো না। আমরা কিছু কেনাকাটা করছি না, আগে মা আয়োক তারপরে দেখে যে কি করি। যে পার্সেলে দাদা পার্সেলটা দিয়া দিল, আর দেখাইলাম ওই তোমরা কি কি আইছে। আমার বরের একটা শার্ট আইছে, আর আমার এই যে ক্রপ টপ আর ব্লাউজ, যেটা খুশি কইতে পারো ভীষণ সুন্দর আসছিল। যেই রকম আশা করছি ঠিক সেই রকমই আসছিল। অবশ্যই কমেন্ট করে জানাইও তোমাদের কাছে কেমন লাগছে, কমেন্ট করে জানাইতে কিন্তু ভুললো না। এই কালারের অর্ডার করছো তুমি? আমার ক্লিয়ার মনে আছে, খোলা। আমার বর নিজে শার্ট অর্ডার করেছে, ওর নিজেই ভুল লাগেছে কি কালারের শার্ট অর্ডার করছিল। তো এইটা নিয়ে দুইজনে আর্গুমেন্ট করতেছিলাম। আমাদের খুব প্রয়োজন ছিল, ওই 1050 টাকা নিচে দেয়নি। এমনিতে গ্যাসের দাম কত? 860 টাকা মনে হয়। আর কোথায় 1200-1100 টাকা, একটু বেশি বেশি হয়ে যেত, অনেক বেশি। গ্যাসটা নিয়ে আসছি, চাপ হয়ে গেল মনে হচ্ছে। অনেকদিন ধরে তো বন্ধ ছিল না, এই ভিতরে কিছু ঢুকেছে এটাও বুঝতে পারছি না। এটা চালাচ্ছি, অন হচ্ছে, একটু পর আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, আর আসছে না। আবার একটু পরে যখন এমনি রেখে দিচ্ছি আবার চালাচ্ছি তখন আসছে। হ্যাঁ, এটা নতুন, বেশি দিন হয়নি, আমরা এই বেশি দিন ইউজ করিনি এটা।
জানো তো বন্ধুরা, এই মাসে না বিপদের উপর বিপদ লেগে গেছে গা। আর এইদিকে ও দেখো শার্টটা ট্রাই করে দেখতেছে ওর লাগে কি না। একদম ভালো, হাতের নিচে টাইট লাগেনি? হ্যাঁ, তুমি যাও স্নান করে যাও। তুমি তুমি নিজেই অর্ডার করছো শুরুতে, আবার আমাকে কইতাছো না। তুমি রে এক্সেল অর্ডার করছো, ডাবল এক্সেল অর্ডার করলে যাই অর্ডার মতো শর্ট সেম ভাবে আনবো, এবার শর্ট ঠিক থাকবে না। কেলি গাই এটার মধ্যে আপাতত কিটা সমস্যা আমার এটা গো। সমস্যা নেই। নিজে পছন্দ করে অর্ডার করছে আর নিজেরই ভালো লাগতেছে। এই মাসে না বড় একটা বিপদ লেগে গেছে। টোটোর দাদা তো প্রথমে একবার সিলিন্ডারটা নিয়ে গেছে কিন্তু গ্যাস পাইছে না। তো এই মাসে আমাদের প্রায় 1100 টাকা খরচা করে সিলিন্ডারটা কিনতে হয়েছে। এমনি তো আমরা বাড়িতে যাবো, প্রচুর টাকা পয়সার দরকার, তার উপরে এই যে আবার 1100 টাকা খরচা করে ব্ল্যাকে সিলিন্ডার কিনতে হয়েছে। মানে বিপদ দেখবা যখন আইবা চারদিকের থেকে একসঙ্গে বিপদ আওয়া শুরু কইরা দে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হইব নেক্সট ব্লগে। ভালো থেকে সুস্থ।